আজকে আমরা আলোচনা করব এলিভেশন অফ বয়লিং পয়েন্ট। এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, এই যে কথাটা, এটাকে অনেক সময় বলা হয় ইবুলিওস্কোপি। ইবুলিওস্কোপি। তো প্রথমে আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে যে বয়লিং পয়েন্ট বলতে আমরা কি বুঝি। তাহলে আমরা যদি প্রথমে বয়লিং পয়েন্টের কথা বলি, বয়লিং পয়েন্ট আমরা কাকে বলি বলো? বয়লিং পয়েন্ট কোন জিনিসটাকে আমরা বয়লিং পয়েন্ট বলি? যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো তরল ফুটতে শুরু করে এবং বাষ্পে পরিণত হয়, সে নির্দিষ্ট তো তাপমাত্রাকে তরল, মনে করো ওয়াটার তো 1000 ডিগ্রি সেন্টিগ্রেডেও বাষ্প। ওয়াটার মনে করো তুমি 1000 ডিগ্রি সেন্টিগ্রেড নিয়েছো, সেখানেও তো ও বাষ্পে পরিণত হবে। তাহলে 1000 ডিগ্রি সেন্টিগ্রেডটা কি তার বয়লিং পয়েন্ট? নয়। ও তো 50 ডিগ্রি সেন্টিগ্রেডেও ভেপার হবে। তাপমাত্রায় 50 ডিগ্রিতেও তো ভেপার হবে। তুমি একটা ওয়াটারকে নেবে, 50 ডিগ্রি টেম্পারেচারে হিট করবে, দেখবে তবুও ভেপার বেরোচ্ছে ওখান থেকে। তাহলে কি সেটা কি বয়লিং পয়েন্ট? তাহলে দুটো জিনিসকে এখানে খেয়াল রাখতে হবে, যে যখন বয়লিং পয়েন্ট হবে, বয়লিং পয়েন্ট হচ্ছে সেই টেম্পারেচার যে টেম্পারেচারে ভেপার প্রেসারটা অ্যাটমসফিয়ারিক প্রেসারের সঙ্গে সমান হবে। ভেপার প্রেসারটা অ্যাটমসফিয়ারিক প্রেসারের সঙ্গে সমান হবে, সেটাকেই আমরা বলবো বয়লিং পয়েন্ট। তাহলে বয়লিং পয়েন্টের এ হচ্ছে দ্য টেম্পারেচার at which its vapor pressure is equal to atmospheric pressure. atmospheric pressure। তাহলে ভেপার প্রেসার যে টেম্পারেচারে অ্যাটমসফিয়ারিক প্রেসারের সঙ্গে সমান হবে, সেই টেম্পারেচারটাকে আমরা বলবো বয়লিং পয়েন্ট। এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, এলিভেশন কথাটা মানে হচ্ছে বয়লিং পয়েন্টের ইনক্রিজ হবে। তো যখন আমরা কোনো একটা সলিউশনের মধ্যে, কোনো একটা সলভেন্টের মধ্যে কোনো একটা সলিউটকে অ্যাড করব, যেই আমরা সলিউটটাকে অ্যাড করব, তা বয়লিং পয়েন্ট কি হয়ে যাবে? ইনক্রিজ করবে। কেন সেটা একটুখানি গ্রাফিক্যালি তোমরা বোঝার চেষ্টা করো। মনে করো আমি একটা প্লট বানাচ্ছি, একদিকে আমি প্লট করছি ভেপার প্রেসার, আর একদিকে আমি প্লট করছি টেম্পারেচার। তো কোন একটা সলিউশনের তুমি যত টেম্পারেচার ইনক্রিজ করবে, তার ভেপার প্রেসার কি হবে? ইনক্রিজ করবে, জেনারেলি ইনক্রিজ করবে। তাহলে আমরা এখান থেকে দেখবো যে এইরকম আমরা একটা কার্ভ পাই, যে যত তুমি টেম্পারেচার ইনক্রিজ করবে, ভেপার প্রেসারও ইনক্রিজ করতে থাকবে। মনে করো এই জায়গাতে ভেপার প্রেসারটা হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। এই ভেপার প্রেসারটা এইখানে যেটা, সেটা হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেসার। এখানে অ্যাটমসফিয়ারিক প্রেসার। তাহলে যদি তোমাকে বলা হয় যে এই লিকুইডটা যেটা দেওয়া হয়েছে তার বয়লিং পয়েন্ট কোনটা, তাহলে তুমি কি করবে? এখান থেকে যে পয়েন্ট আমরা পাচ্ছি টেম্পারেচারটা, এইটা হচ্ছে বয়লিং পয়েন্ট। আমি এটাকে T0 বললাম, যে ওই লিকুইডটার বয়লিং পয়েন্ট হচ্ছে এটা। এবার আমরা যদি কোনো একটা সলভেন্ট নিয়ে তার মধ্যে যদি সলিউট অ্যাড করি, সলিউশন বানাই, তাহলে ভেপার প্রেসারের কি হয়? ভেপার প্রেসার কি হয় তাহলে? ডিক্রিজ হয়। ভেপার প্রেসার ডিক্রিজ হয়। তাহলে এবার যে নতুন ভেপার প্রেসারটা হবে, সলিউশনের ভেপার প্রেসারটা তাহলে এর থেকে কম হবে, ডিক্রিজ হবে। তাহলে এইটা হচ্ছে পিওর সলভেন্টের ভেপার প্রেসার, আর এটা হচ্ছে সলিউশনের ভেপার প্রেসার। সলিউশনের ভেপার প্রেসারটা কম হবে। তাহলে সলিউশনের ভেপার প্রেসারটা যদি তুমি কম দেখো,
তাহলে তুমি আবার এখানে দেখবে যে সলিউশনের যেটা বয়লিং পয়েন্ট, সেই বয়লিং পয়েন্টটা কিন্তু ইনক্রিজ করছে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা, যে কেন বয়লিং পয়েন্টের এলিভেশন হবে, বয়লিং পয়েন্টে এলিভেশন হবে। তাহলে আমরা এখানে লিখবো যে কতটা এলিভেশন হচ্ছে, ডেল্টা টি মানে হচ্ছে টি মাইনাস টি নট, তার মানে সলিউশনের বয়লিং পয়েন্ট মাইনাস বয়লিং পয়েন্ট অফ পিওর সলভেন্ট। তাহলে এখানে আমরা লিখবো বয়লিং পয়েন্ট অফ সলিউশন মাইনাস বয়লিং পয়েন্ট অফ পিওর সলভেন্ট। তাহলে এটা হবে, কারণ বেশি কোনটা, টিটা গ্রেটার দেন টি নট, তাহলে বয়লিং পয়েন্টের কি হচ্ছে, এলিভেশন হচ্ছে। বয়লিং পয়েন্টের এলিভেশন হচ্ছে, তাহলে এটা রিলেটেড টু ভেপার প্রেসার। তাহলে আমরা দেখবো ভেপার প্রেসারের সঙ্গে এটা অ্যাকচুয়ালি রিলেটেড। তাহলে ভেপার প্রেসার যদি বেশি হয় তাহলে বয়লিং পয়েন্টও, এখানে বয়লিং পয়েন্টটা ভেপার প্রেসারের সঙ্গে রিলেটেড হয়ে যাচ্ছে। তো এখানে একটা ফর্মুলা আমরা ডিরাইভ করতে পারি। এই ফর্মুলাটাকে আমি ডাইরেক্ট আমি লিখছি, কিন্তু এই ফর্মুলাটাকে আমরা ডিরাইভও করতে পারি, কিন্তু আমাদের সিলেবাসে সেটা নেই, ডিরাইভ করার আমাদের দরকার হবে না। আমরা বলবো যে যদি কোনো সলিউশনের এই ডেল্টা টিবি, বয়লিং পয়েন্টে এটা ডেল্টা টিবি বলছি, বয়লিং পয়েন্টের যে এলিভেশন হচ্ছে এইটা প্রপোর্শনাল টু মোলালিটি অফ দ্য সলিউশন। এম ফর কি, এম ফর হচ্ছে মোলালিটি। এটা আমরা প্রুফ করতে পারি, কিন্তু আমরা এখানে দেখবো না সেটা প্রুফটা। তাহলে এখানে কি লিখবো আমরা, তাহলে ডেল্টা টিবি ইকুয়াল টু, একটা কনস্ট্যান্ট বসাতে হবে প্রপোর্শনালিটি সাইনটা তোলার জন্য, এই কনস্ট্যান্টটাকে আমরা লিখবো কেবি ইন্টু এম, এবং এই কেবিটাকে বলা হয় মোলাল এলিভেশন কনস্ট্যান্ট। তাহলে কেবিটা, এটাকে আমরা বলবো মোলাল এলিভেশন কনস্ট্যান্ট। মোলাল এলিভেশন কনস্ট্যান্ট। ডেল্টা টিভিটা কি বললেন? ডেল্টা টিবি এই যে এটা চেঞ্জ ইন বয়লিং পয়েন্ট, মানে কতটা বয়লিং পয়েন্টের এলিভেশন হয়েছে, কতটা বয়লিং পয়েন্টের চেঞ্জ হয়েছে, সেটাকে আমরা বলছি ডেল্টা টিবি। আর এখানে কেবি যেটা, সেটাকে বলা হবে মোলাল এলিভেশন কনস্ট্যান্ট। ওকে, মোলাল এলিভেশন কনস্ট্যান্ট ক্যালকুলেট করার একটা ফর্মুলা আছে, যে ফর্মুলাটাও তোমাদেরকে মুখস্থ করতে হবে। তাহলে এই ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে। আর একটা ফর্মুলা আছে যে কেবিটাকে ক্যালকুলেট করার জন্য একটা ফর্মুলা আছে, এই ফর্মুলাটাও আমাদের মনে রাখতে হবে। সেটা হচ্ছে আর টিভি স্কোয়ার বাই 1000 এলভি। এই ফর্মুলাটাও তোমাদের অনেক সময় ক্যালকুলেট করার জন্য লাগতে পারে। তাহলে এখানে তোমরা দেখো, এই টিবিটা হচ্ছে পিওর যে লিকুইডের বয়লিং পয়েন্ট, তাহলে বয়লিং পয়েন্ট অফ পিওর সলভেন্ট। আর এলভি যেটা, এটাকে বলা হয় ল্যাটেন্ট হিট অফ ভেপারাইজেশন, ল্যাটেন্ট হিট অফ ভেপারাইজেশন। এই ফর্মুলাটা আমরা মনে রাখবো, ঠিক আছে? এই ফর্মুলাটা আর এই ফর্মুলাটা, এই দুটো ফর্মুলা মনে রাখবো ডেল্টা টিবি চেঞ্জ মোলালিটির সঙ্গে রিলেটেড। যদি আই টার্মটা চলে আসে, মানে যদি ইলেকট্রোলাইটটা দেখা গেল ডিসোসিয়েট হচ্ছে বা অ্যাসোসিয়েট হচ্ছে, যদি আই টার্মটা চলে আসে, তাহলে তখন ডেল্টা টিবি এটাকে আমরা লিখবো কেবি, আই একটা মাল্টিপ্লাই হবে কেবি ইন্টু এম। তাহলে আইটা মাল্টিপ্লাই হবে যদি আই টার্মটা আসে, আর যদি না আসে তাহলে আই ইকুয়াল টু 1 বসবে সেখানে। তাহলে এই গেল হচ্ছে এলিভেশন ইন বয়লিং পয়েন্ট। ঠিক একই রকম এক্স্যাক্টলি সেম টু সেম একটা আছে, সেটা হচ্ছে ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট।
ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট। এই ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট এই টার্মটাকে আমরা অনেক সময় বলি ক্রায়োস্কোপি। তোমরা ক্রায়ো ফ্রিজিং কথাটা শুনেছো? ক্রায়োস্কোপি বলি এটাকে আমরা, সি। ওকে, তো এখানেও যদি তোমাদের কোশ্চেন করা হয় যে ফ্রিজিং পয়েন্ট ব্যাপারটা কি, তাহলে সেটাও আমাদেরকে দেখতে হবে যে ফ্রিজিং পয়েন্ট আমরা কাকে বলি। বলো ফ্রিজিং পয়েন্ট কাকে বলি আমরা? কোন একটা সলিউশনের ফ্রিজিং পয়েন্ট বলতে আমরা কি বুঝি? প্রমাণ চাপ উষ্ণতায় যে তাপমাত্রায় মানে কোনো লিকুইড সলিডে পরিণত হয়। তো লিকুইড সলিডে, ওয়াটার তো -10 ডিগ্রিতেও সলিডে পরিণত হয়, তাহলে ওয়াটারের তো ফ্রিজিং পয়েন্ট -10 নয় তো, তাই না? তাহলে ফ্রিজিং পয়েন্ট হচ্ছে, তাহলে দেখো ইট ইজ ডিফাইন্ড অ্যাজ the temperature at which the vapor pressure of its liquid is equal to the vapor pressure of the corresponding solid. মানে লিকুইডের ভেপার প্রেসার সলিডের ভেপার প্রেসারের সঙ্গে যেখানে সমান হবে সেটাই হয়ে যাবে ফ্রিজিং পয়েন্ট। তাহলে ব্যাপারটা কিরকম দেখো, আমরা এটাকে আবার গ্রাফিক্যালি ব্যাপারটাকে দেখার চেষ্টা করব। তাহলে একদিকে আমরা ভেপার প্রেসার দেখছি, আর একদিকে আমরা টেম্পারেচার দেখছি। তা সলিড আর লিকুইডের মধ্যে যদি আমরা দেখি, মনে করো একটা তুমি সলভেন্ট নিয়েছো, সেই সলভেন্টটা সলিড স্টেটে নিয়েছো, সলিড স্টেটে নিয়ে সলভেন্টের মধ্যে তুমি এবার হিট করছো আস্তে আস্তে, তাহলে সলিড স্টেটেও সলভেন্টের আমরা ভেপার প্রেসার একটুখানি দেখতে পাবো, এরকম জায়গায় ভেপার প্রেসার এভাবে চেঞ্জ হবে, তারপরে ভেপার প্রেসারটা এরকম করে চেঞ্জ হতে থাকবে। তো যে জায়গাটা ব্রেক করছে এই পয়েন্টে, এই এর আগে এটা সলিড হিসেবে ছিল, পরে এটা লিকুইড হয়েছে, তাহলে এটা পিওর এর জন্য, তাহলে এটা হচ্ছে সব পিওর সলভেন্টের জন্য। এখানে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, তাহলে ফ্রিজিং পয়েন্ট কোনটা? যে পয়েন্টে ভেপার প্রেসার অফ সলিড আর ভেপার প্রেসার অফ লিকুইডের সঙ্গে সমান, তার মানে এই পয়েন্টটা হচ্ছে ফ্রিজিং পয়েন্ট। তাহলে এটাকে আমি লিখলাম ফ্রিজিং পয়েন্ট, এটাকে TF নট লিখলাম, ফ্রিজিং পয়েন্ট, জিরো ফ্রিজিং পয়েন্ট। এক মিনিট দাঁড়াও। হ্যাঁ রাজা, ক্লাস করছে, আমি ফোন করছি। হ্যাঁ ওকে, তাহলে পিওর সলভেন্ট, সলিড, লিকুইড। এবার যখন আমরা সলিউশন বানাচ্ছি, সলিউশন লিকুইডের ভেপার প্রেসার কমে যাচ্ছে, ভালো করে শুনবে, এটা খুব ইম্পর্টেন্ট লাইন। যখন সলিউশন বানাচ্ছ ভেপার প্রেসার কমে যাচ্ছে, কার ক্ষেত্রে? লিকুইডের ক্ষেত্রে। তাহলে এটা সলিউশনের, সলিউশনটা যখন লিকুইড ফর্মে থাকবে তখন ভেপার প্রেসার কমে যাবে, কিন্তু সলিউশনটা যখন সলিড ফেজে যাবে তখন ওর ভেপার প্রেসার পিওর সলভেন্টের সঙ্গে সমান হবে। এই কোশ্চেনটা একবার কে জিজ্ঞেস করছিল আমাকে, খুব সম্ভবত সাবা জিজ্ঞেস করছিল এই কোশ্চেনটা, যে এইখানে কি হচ্ছে দেখো, কার সঙ্গে সমান হচ্ছে? সলিউশনের সলিড স্টেটে ভেপার প্রেসার পিওর সলভেন্টের সলিড স্টেটে ভেপার প্রেসারের সঙ্গে সমান হবে। কারণ যখন সলিড স্টেটে গেছো, ভেপারাইজ তো শুধুমাত্র সলভেন্টটাই হবে না, সলিড স্টেটে বা আমরা যদি লিকুইড স্টেটেও দেখি, তাহলে লিকুইড স্টেটে ভেপার প্রেসার পিওর সলভেন্টের বেশি, সলিউশনের কম, কিন্তু সলিড স্টেটে পিওর সলভেন্ট বা সলিউশন দুটোরই ভেপার প্রেসার সেম হচ্ছে। দেখো এখানে সেম হচ্ছে। তাহলে বলো কেন এবার, স্যার?
কেন হবে? ধরো তুমি একটা জিনিসকে সলিড করেছো, সলিডের ভেপার প্রেশার তো এমনি কম হবে। কারা ভেপারাইজ হবে? যারা সলভেন্ট মলিকুল সারফেসের মধ্যে আছে তারাই ভেপারাইজ হবে। তো সেটা লিকুইডের ক্ষেত্রেও, লিকুইডটাকে সলিড করলেও যেরকম হবে ব্যাপার। আর মনে করো তুমি ওয়াটারকে সলিড করেছো, আইস করেছো, তার যা ভেপার প্রেশার হবে, তুমি NaCl দিয়েছো ওয়াটারের মধ্যে, সেটাকে বরফে পরিণত করেছো, তারও ভেপার প্রেশার তো একই হবে, কারণ ওরও তো সারফেস এরিয়া সেম হয়ে যাবে। তো এখানে কি হবে? তাহলে দুটো সেম হবে, এই জায়গাটা ইম্পর্টেন্ট। তাহলে সেম হয়ে গেলে তুমি দেখো, যদি সলিউশনের তুমি এবার বয়েল ফ্রিজিং পয়েন্ট দেখো, তাহলে সলিউশনের ফ্রিজিং পয়েন্টটা কিন্তু দেখো এইখানে। তাহলে এটা সলিউশনের ফ্রিজিং পয়েন্ট। তাহলে সলিউশনের ফ্রিজিং পয়েন্টটা কি হয়ে গেল? ডিক্রিজ করে গেল, কমে গেল, ডিপ্রেশন হলো ফ্রিজিং পয়েন্টের। তো ডেল্টা টি এফ কত হচ্ছে, কতটা ফ্রিজিং পয়েন্টে ডিপ্রেশন হলো? তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি দেখো, যে পিওর সলভেন্টের যেটা ফ্রিজিং পয়েন্ট সেটা বেশি কার থেকে? সলিউশনের ফ্রিজিং পয়েন্টের থেকে। আর আমরা ডেল্টা টিএফ টা তাহলে কাকে লিখবো? তাহলে ডেল্টা টিএফ হবে টিএফ নট মাইনাস টিএফ। তার মানে এটা হবে ফ্রিজিং পয়েন্ট অফ পিওর সলভেন্ট মাইনাস ফ্রিজিং পয়েন্ট অফ সলিউশন। তাহলে পিওর সলভেন্টের ফ্রিজিং পয়েন্ট আর সলিউশনের ফ্রিজিং পয়েন্ট থেকে বাদ দিই, তাহলে পিওর সলভেন্ট ফ্রিজিং পয়েন্টটা বেশি হবে। তাহলে এটা ডিপ্রেশন হচ্ছে ফ্রিজিং পয়েন্টের। এখানেও আমরা ক্যালকুলেট করতে পারি যে ডেল্টা টিএফ যেটা, এটা প্রপোর্শনাল টু মোলালিটি অফ দ্য সলিউশন। আর আমরা এটা এখানে একটা লিখতে পারি যে ডেল্টা টিএফ ইজ ইকুয়াল টু হচ্ছে কে এফ ইন্টু এম। এখানে কে এফ একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, যেটাকে বলা হয় মোলাল ডিপ্রেশন কনস্ট্যান্ট। মোলাল ডিপ্রেশন কনস্ট্যান্ট। আর এম হচ্ছে মোলালিটি। মোলাল ডিপ্রেশন কনস্ট্যান্ট বুঝতে পেরেছো? এম এর জায়গায় যদি তুমি 1 বসাও, এম ইকুয়াল টু 1, এম ইকুয়াল টু 1 বসালে ডেল্টা টিএফ কত হয়ে যাবে? কে এফ এর সঙ্গে সমান হয়ে যাবে। তার মানে এক মোলাল সলিউশনের যেটা ডিপ্রেশন হবে ফ্রিজিং পয়েন্টে, সেটাকে আমরা বলবো কে এফ। ওকে, তো এইখানেও কে এফ এর একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটাও তোমাদের একটুখানি মনে রাখতে হবে, মনে রাখার চেষ্টা করতে হবে, না রাখলেও চলবে। এটা হবে 0.002 টিএফ এর স্কোয়ার, মানে টিএফ নট এর স্কোয়ার ডিভাইডেড বাই এল এফ, যেখানে এল এফ টা হচ্ছে ল্যাটেন্ট হিট অফ ফিউশন। স্যার পেজটা একটু নামান। না, এটা লিখে নিই। এটা হচ্ছে ল্যাটেন্ট হিট অফ ফিউশন ইন ক্যালোরিজ পার গ্রাম। আচ্ছা, এইটা মনে রাখবে, এটা কিতে লিখতে হবে? ক্যালোরি পার গ্রাম। লেখো। হয়ে গেছে। ওকে, তাহলে এখানে হয়ে গেল। তাহলে এখানে দেখো, যদি আই টার্ম চলে আসে, তাহলে ডেল্টা টি এফ ইজিক্যাল টু কিন্তু আই কে এফ এম করতে হবে। যদি আই 1 না হয়, যদি 1 হলে তো আগের ফর্মুলাই হলো, আই 1 যদি না হয় তাহলে এই ফর্মুলাটা আমরা ইউজ করবো। চলো, তাহলে দেখো কি রকম কোশ্চেন তোমাকে জিজ্ঞেস করা হবে। একটা কোশ্চেন তোমাদেরকে আমি বলি। এখান থেকে ম্যাক্সিমাম নিউমেরিক্যাল থাকে,
কালকের যে আমি কুইজটা নেব সেখানে নিউমেরিক্যালি আমি বেশি দেবো এবং সেই নিউমেরিক্যাল গুলো তোমরা সলভ করবে। দেখো 18 গ্রাম গ্লুকোজ, গ্লুকোজের মলিকুলার ফর্মুলা হচ্ছে C6H12O6 is dissolved in 1 kg of water in a saucepan at what temperature the water boil? কেবি বলে দিয়েছে 0.52 কেলভিন কেজি মোল ইনভার্স। ইউনিটটা খেয়াল করবে, কেবির ইউনিটটা কি? কেলভিন কেজি মোল ইনভার্স। তাহলে এখানে তুমি যদি দেখো কেবি, কেবি মানে কি ছিল? কেবি মানে যদি তুমি দেখো ডেল্টা টি বাই এম, কেবিটা কি? ডেল্টা টি বাই এম। তাহলে মোলালিটির ইউনিট হচ্ছে মোল পার কেজি, আর ডেল্টা টির ইউনিট হচ্ছে কি? কেলভিন। তাহলে এটার ইউনিট হয়ে যাবে কি? কেলভিন মোল পার কেজি। তাহলে কেজি পার মোল হয়ে যাবে, এটার আবার ইনভার্স, তাহলে কেজি পার মোল হয়ে যাবে। তাহলে এখানে এটা মনে রাখবে, কেলভিন কেজি পার মোল। তাহলে এটা হচ্ছে ইউনিট অফ কেবি। অনেক সময় কেবির ইউনিট জিজ্ঞেস করে। এবং ওয়াটারের ক্ষেত্রে এই ভ্যালুটাকে তোমাদেরকে মুখস্থ রাখতেই হবে, 0.52। অনেক সময় কি হয়, নিউমেরিক্যাল প্রবলেমে ওয়াটারের কেবি ভ্যালু বলে দেওয়া থাকে না, এখানে বলে দেওয়া আছে কিন্তু নাও বলে দেওয়া থাকতে পারে। তাহলে প্রথম কাজ কি আমার? ফর্মুলা ডাইরেক্ট বসাবো আমি। আমার কাছে কি চেয়েছে? অ্যাট হোয়াট টেম্পারেচার দ্য ওয়াটার বয়েল, তার মানে সলিউশনের বয়লিং পয়েন্ট চেয়েছে। তাহলে আমার ডেল্টা টি ইজুকাল টু কি ছিল? ডেল্টা টিবি ইজুকাল টু ছিল হচ্ছে কেবি ইন্টু এম, মোলালিটি। তো কেবির ভ্যালু তো বলে দেওয়া আছে। ডেল্টা টিবি মানে কি? বয়লিং পয়েন্টের এলিভেশন হয়, বেশি হয়। ডেল্টা টিবি মানে কি? টি অফ সলিউশন মাইনাস টিবি নট, পিওর লিকুইডের বয়লিং পয়েন্ট, ইকুয়াল টু কেবির ভ্যালু বলে দেওয়া আছে 0.52 আর মোলালিটি। মোলালিটিটা আমাদের বের করতে হবে। বলো সলিউশনে মোলালিটি কত? 18 গ্রাম গ্লুকোজ আছে 1 কেজিতে, তাহলে মোলালিটি কত? 0.1। মোল আমরা দেখতে হবে, তাহলে এটা হচ্ছে মোল পার কেজি করতে হবে। তাহলে 18 গ্রাম গ্লুকোজের ফর্মুলা দেওয়া আছে, এখান থেকে তুমি মোলার মাস বের করতে পারবে গ্লুকোজের, যেটা 180 হবে। তাহলে এটা হয়ে যাবে 18/180, এত মোল। এটা হচ্ছে মোলে আছে উপরে, আর নিচে যদি কেজিতে দেখি আমরা কত কেজি? 1 কেজি সলভেন্ট। তাহলে এটা হয়ে গেল 1/10 মোল পার কেজি, 0.1 আর কি, 1/10ই রাখলাম। তাহলে আমরা এখানে চেঞ্জ করবো, দেখো। তাহলে ডেল্টা টিবি বের করতে হবে। টিবিটা আমরা জানি 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তুমি এটাকে কেলভিনেও লিখতে পারো, ডিগ্রি সেন্টিগ্রেডেও লিখতে পারো, তোমার ইচ্ছা, একই হবে অ্যান্সার। কারণ এটা তো ডেল্টা টিটা তো চেঞ্জ, তো ওই জন্য এটাকে যা ইচ্ছা লেখা যেতে পারে। তো আমি এটাকে 100 লিখতে পারি অথবা 373ও লিখতে পারি। তাহলে এখানে হয়ে গেল, এটা হয়ে গেল 0.52 ইন্টু 1/10। তাহলে এটা হয়ে গেল 0.052। তাহলে এতটা ইনক্রিজ করবে টেম্পারেচার। তাহলে নতুন যেটা বয়লিং পয়েন্ট হবে সেটা হবে 100.052 ডিগ্রি সেন্টিগ্রেড। যদি আমাদের কেলভিন স্কেলে বলতো তাহলে এর সঙ্গে আবার 273 আমরা অ্যাড করে দেবো, তাহলে তখন অ্যান্সার হয়ে যেত 373.052 কেলভিন। একই ব্যাপার হবে। তাহলে এটা নতুন টেম্পারেচার, যে টেম্পারেচারে সলিউশনটা, ওয়াটার সলিউশনটা বয়েল করবে।
বুঝতে পেরেছি পারিনি? হ্যাঁ স্যার, বুঝতে তাহলে পেরেছি। এখানকার যত কোশ্চেন থাকবে ম্যাক্সিমাম কোশ্চেনই তোমাদেরকে এই ফর্মুলাতেই যেতে হবে এবং এইভাবেই সলভ করতে হবে। তো আরেকটা কোশ্চেন বলি। The elevation in boiling point for 13.44 gram of CuCl2 dissolved in 1 kg of water as solvent will be, এখানে কেবি ভ্যালু বলে দিয়েছে, কত হয় 0.52 কেলভিন কেজি মোল ইনভার্স, ইউনিট মনে রাখবে। আর একটা জিনিস বলে দিয়েছে, সেটা হচ্ছে মোলার মাস অফ CuCl2, এটা বলে দিয়েছে তোমাকে 134.4 গ্রাম পার মোল। এই দুটো গিভেন। এলিভেশন ইন বয়লিং পয়েন্ট, তার মানে আচ্ছা কি বের করতে বলেছে? এলিভেশন ইন বয়লিং পয়েন্ট বের করতে বলেছে। অপশন দেওয়া আছে, অপশন এ 0.05, অপশন বি 0.10, অপশন সি 0.16 and option D 0.20. কি চেয়েছে? এলিভেশন ইন বয়লিং পয়েন্ট মানে আমার কাছে ডেল্টা টিবিটা চেয়েছে। তাহলে ডেল্টা টিবি ইকুয়াল টু কি ছিল? কেবি ইন্টু এম। আচ্ছা বলো তো এখানে আই ইকুয়াল টু 1 কি নয়? এখানে সবাই যেটা ভুল করবে সেটা এই জায়গাটায়। ডিজলভ করা হয়েছে কি? CuCl3। বলো তো CuCl3 এর এই সল্টের ক্ষেত্রে আই কত হবে? এটা তিনটে আয়ন ভাঙবে, Cu2 প্লাস আর 2Cl মাইনাস, তাহলে তিনটে আয়ন প্রডিউস করছে, তাহলে I ইকুয়াল টু 3 হবে। তাহলে এখানে আইটা মাল্টিপ্লাইড হবে। তাহলে ফর্মুলা বসাচ্ছে I ইকুয়াল টু 3, কেবির মান বলা আছে 0.52, মোলালিটি কত মোল দেওয়া আছে? 0.01, মোল বের করে নেবে কত? 0.1, তাই তো? 0.01, 0.1 ডিভাইডেড বাই কত এখানে? 1 কেজি, তাহলে 1 কেজি নিচে হয়ে গেল। ফর্মুলা হয়ে গেল, কত হবে? 3 দুগুণ 6, 3 5 15, ক ঘর আগে দশমিক, 3 ঘর আগে, তাহলে 0.156 অ্যান্সার। তাহলে কোনটা অ্যান্সার হচ্ছে? 0.16। ওকে, তাহলে শর্টকাট অ্যান্সার হয়ে যাবে, খুব তাড়াতাড়ি অ্যান্সার হয়ে যাবে। এই কোশ্চেনটা আইআইটি তে এসেছিল, এটা আইআইটি 2005 এর কোশ্চেন। তাহলে এরকম করে তোমাদেরকে কোশ্চেন জিজ্ঞেস করা হবে এবং এখান থেকে যত নিউমেরিক্যাল প্রবলেম তোমরা পাবে সবগুলোই তোমরা সলভ করে ফেলবে। ঠিক আছে, তাহলে এই চ্যাপ্টারটা আমাদেরকে কমপ্লিট হলো। হ্যাঁ বলো। ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, ওখানে যে গ্রাফটা দেখালেন না, হ্যাঁ ওখানে পিওর সলভেন্টের হচ্ছে ভেপার প্রেসার বেশি থাকবে, এবার যখন হচ্ছে ইয়ে হয়ে যাবে মানে সলিউশন লিকুইড হবে, ফেজে, হ্যাঁ তখন হ্যাঁ ভেপার তখন প্রেসার কমে যাবে। আর সলিডে তো কেমন হবে স্যার? সলিডে ভেপার প্রেসার সলিডে কমবে না, ওইটাই তো কোশ্চেনটা, যে সলিডে পিওর লিকুইডের ভেপার প্রেসারও যা, সলিউশনের ভেপার প্রেসারও তাই হবে।
সামান্য ডিফারেন্স হবে, খুবই সামান্য, সেটাকে আমরা নেগলেক্ট করে দেবো। ঠিক আছে স্যার। ওকে, এই জায়গাটা এখানে বোঝার। এখানে একটা কোশ্চেন জিজ্ঞেস করেছিল আমাকে, সাদা একদিন কোশ্চেন জিজ্ঞেস করছিল এই পয়েন্টটা থেকে,